আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ব্যাংক অ্যান্ড এসএসসি চ্যানেলের তরফ থেকে। আজকে আমরা দেখব ডিফারেন্ট পার্টস অ্যান্ড আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন। এবার পার্টস বলতেই বা কী বোঝাচ্ছে, আর্টিকেল বলতেই বা কী বোঝাচ্ছে। সবার আগে বলি, আমি কিন্তু কনস্টিটিউশন ক্লাসের শুরুতেই বলেছি প্রত্যেককে এসএসসির জন্য প্রিপারেশান নাও বা ডাব্লিউবিসিএসের জন্য কনস্টিটিউশনের জন্য অবশ্যই একটা আলাদা খাতা করতে। যারা অনলি এসএসসির জন্য প্রিপারেশান নেবে তারা মোটামুটি 10 টাকা দামের যে খাতাগুলো পাওয়া যায় ওরকম ওই লম্বা মতো খাতা, ওরকম মোটা খাতা করলেই চলবে। আর যারা এসএসসি ছাড়া ডাব্লিউবিসিএসটাকে ইনক্লুড করে প্রিপারেশান নেবে তারা অবশ্যই একটু মোটা খাতা করবে, কারণ কি একটা খাতার মধ্যে সমস্ত কনস্টিটিউশন থাকলে কিন্তু ভীষণভাবে উপকৃত হবে, তাই সেরকমভাবে খাতাটা মোটা করার চেষ্টা করবে। এবার বলতে চাইছি, আজকে যে পার্টটা আমি পড়াবো সেইটা কনস্টিটিউশন খাতার শুরুতে সূচিপত্র ছাড়া তার ঠিক পরে একদম হুবহু টুকে নিতে হবে। কি হুবহু টুকে নিতে হবে? এটা হুবহু টুকা মানেই যে সবটা মুখস্থ করতে হবে তা নয়। আমাদের বাড়িতে তো ক্যালেন্ডার থাকে, তো ক্যালেন্ডারে যেমন ইম্পর্টেন্ট ডেট থাকে সেগুলোকে আমরা মনে রাখি বা ইম্পর্টেন্সটা বেশি থাকে, ঠিক তেমনি এটা আমাদের কনস্টিটিউশন সম্পর্কে আজকের ভিডিওটা আর পরের ভিডিওটা পর ঠিক ক্যালেন্ডারের মতো ওই কনস্টিটিউশনের খাতার প্রথমে হুবহু এইভাবে টোকা থাকবে। এটা কি করবে? এটা কিন্তু একটা রাফ টোটাল আইডিয়া দিয়ে দেবে যে আদেও কনস্টিটিউশনে কি বোঝাতে চাইছে। এবার তারপর যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়ব তখন দরকার মতো আমরা কিন্তু উল্টে এই জায়গাটা দেখে নিতে পারি। এই জায়গাটার সাথে যখন রিলেট করব আমাদের ধারণা ভীষণভাবে স্বচ্ছ হয়ে যাবে আর আমাদের সাবজেক্টের ওপর অনেক তাড়াতাড়ি এবং অনেক সহজভাবে গ্র্যাব এসে যাবে। বোঝা গেল? তাহলে আজকেরটা আর পরের দিনের নোটটা পর খাতার প্রথম দিকে খুব সুন্দরভাবে টুকে রাখতে হবে। এবার যতটা টুকবো ততটাই কিন্তু মুখস্থ করতে হবে না। যেগুলো ইম্পর্টেন্ট বলে দেব, ভেরি ইম্পর্টেন্ট বলে দেব, সেইগুলোকে হাইলাইট করে রেখে দিলেই হবে। বিভিন্ন এক্সামের শুরুতে শুধুমাত্র ইম্পর্টেন্টগুলো দেখা যেতে পারে, আর বিভিন্ন যখন কারেন্ট অ্যাফেয়ার তোমরা পড়বে তখন কনস্টিটিউশনে কোন আর্টিকেল বা কোন পার্টে কি বলছে সেটা বোঝার জন্য কিন্তু এই যে আজকে যে ভিডিওটা টুকে রাখবে সেই টোকাটা কিন্তু হোল লাইফ যতদিন না চাকরি পাচ্ছ ততদিন তোমাদের সাহায্য করবে, ঠিক ক্যালেন্ডারের মতো। বোঝা গেল? কারণ ক্যালেন্ডার না দেখলে আমরা কোন মাসে কত দিন বা এইভাবে অর্গানাইজ ওয়েটা কিন্তু বুঝতে পারি না। তেমনি কনস্টিটিউশনের অর্গানাইজ ওয়েটা আমাদের আজকের ভিডিওটা আর কালকের ভিডিওটা বুঝিয়ে দেবে। বোঝা গেল? এটা যেন সবাই করে ফেলো, কেউ কিন্তু এটা স্কিপ করবে না। তাহলে আমরা দেখি কনস্টিটিউশন, যে আমি বলেইছি কনস্টিটিউশন কি, আমাদের দেশ চালাবার জন্য সমস্ত নিয়মবিধি এখানে লেখা রয়েছে। কার কি রোল আছে, স্টেটের কি রোল, ইউনিয়নের কি ইউনিয়ন বলতে কেন্দ্রের কি রোল, সমস্ত কিছু কিন্তু এখানে প্রাইম মিনিস্টার আদেও নিযুক্ত হবে কি না, দেশের পার্লামেন্টারি সিস্টেম কেমন হবে এবং রাজ্যেরই বা পার্লামেন্টারি সিস্টেম কেমন হবে, যাবতীয় সমস্ত কিছু ফরমেশন, সমস্ত কিছু ব্যবস্থাপনা এই কিন্তু কনস্টিটিউশনে বলে দিয়েছে। এমনকি আমাদের দেশে কোনো দিনই কোনো আইন কনস্টিটিউশনের বাইরে গিয়ে তৈরি হতে পারে না, কনস্টিটিউশনের বেসিক রুলগুলোকে না মেনে তৈরি হতে পারে না। বোঝা গেল? তাহলে আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে এই বইটা, যার নাম ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা এই সাবজেক্টটা একটা পথপ্রদর্শক হতে পারে। বোঝা গেল? এই যে বই বা সাবজেক্ট, এখানে টোটাল সমস্ত কিছুকে 22টা পার্টে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটা বিষয়কে আর্টিকেল আলাদা আর্টিকেলের আকারে লেখা হয়েছে। এক একটা পয়েন্ট বা সাব পয়েন্ট এগুলোকে আর্টিকেলের আকারে লেখা হয়েছে। এক একটা আর্টিকেলের মধ্যে আবার অনেক সাব আর্টিকেল বা ছোট আলাদা পয়েন্টও রয়েছে। তার মানে কি, প্রত্যেকটা আলাদা বিষয়কে এক একটা পয়েন্টের আকারে লেখা হয়েছে, যেই পয়েন্টগুলোকে আমরা সোজা ভাষায় আর্টিকেল বলতে পারি। কনস্টিটিউশনে এগুলো আর্টিকেল নামে পরিচিত। এই আর্টিকেলগুলোকে টোটাল আমরা বিভিন্ন, যেমন বইয়ের চ্যাপ্টার পড়ি, এখানে কি থাকে, পার্ট আছে। কটা পার্ট আছে?
বর্তমান কনস্টিটিউশনে 22টা পার্ট আছে, সোজা বোঝার জন্য কিন্তু এগুলো বললাম। তাহলে এক একটা পয়েন্ট হয়ে যাচ্ছে এক একটা আর্টিকেল, এরকম বিভিন্ন 6-10টা পয়েন্ট নিয়ে বা কখনো বা 20-22টা পয়েন্ট নিয়ে এক একটা পার্ট বা চ্যাপ্টার তৈরি হয়ে যাচ্ছে, ঠিক বইয়ের মতো না। আর একটা জিনিস থাকে যেটা এখানে লেখা নেই, 12 শিডিউল থাকে, 12টা শিডিউল থাকে, 22টা পার্ট, 395টা আর্টিকেল বর্তমান কনস্টিটিউশনে, আর কি 12টা শিডিউল। পরের ভিডিওতে আমরা 12টা শিডিউল নিয়ে দেখব। এই ভিডিওতে 22টা পার্ট আর আর্টিকেলগুলো নিয়ে ডিটেলে একটা আইডিয়া করে নেব। বলছে কনস্টিটিউশনের ফার্স্ট যে পার্টটা, তার মধ্যে 4টে আর্টিকেলকে নেওয়া হয়েছে। প্রথম 4টে আর্টিকেল, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4। এখানে কি বলা হয়েছে, ইন্ডিয়াকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। কি বলা হয়েছে? ইউনিয়ন অফ স্টেটস। এটা কোশ্চেনে আসে, এটা পরে আলোচনা করে দেব, এটা জাস্ট একবার বলে দিলাম, ইউনিয়ন অফ স্টেটস। তাহলে কি পার্ট 1-এ আর্টিকেল 1 to 4 আছে। এবার ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? আর্টিকেল 1 to 4-এর মধ্যে পার্ট 1-এ। এটা কি নিয়ে ডিল করছে? টেরিটরিজ অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার টেরিটরি নিয়ে বা পরিসীমা বা সীমারেখা নিয়ে আলোচনা করা হয়েছে। ফরমেশন অফ নিউ স্টেটস, নতুন নতুন রাজ্য তৈরি হলে কিভাবে তৈরি হবে, আদেও নতুন রাজ্য তৈরি করা যাবে কি না ইন্ডিয়ার মধ্যে, যাবতীয় আলোচনা করা হয়েছে বা যাবতীয় ইনফরমেশন বা গাইডলাইন প্রোভাইড করা হয়েছে এই 4টে আর্টিকেলের মধ্যে পার্ট 1-এ প্রথম চ্যাপ্টারে। আর বলছে অল্টারনেশন অফ নেমস অফ এক্সিস্টিং স্টেটস, আমাদের দেশে কিন্তু অনেকবার নতুন নতুন রাজ্য তৈরি হয়েছে, যেমন ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, তাই না? এরকম অনেক স্টেট তৈরি হয়েছে। তো সেই ফরমেশন কিন্তু আমাদের কনস্টিটিউশন মেনেই হয়েছে, কারণ নতুন যে স্টেট ফর্ম করা যাবে সেটা আর্টিকেলে বলা হয়েছে পার্ট 1-এ, তাই তো ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 1-এ বলা হয়েছে। বোঝা গেল? এবার কি আমাদের দেশে বিভিন্ন শহর, বিভিন্ন স্টেটের নাম কিন্তু অনেক সময় পরিবর্তন করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল থেকে পশ্চিমবঙ্গ, তারপর মাদ্রাস থেকে চেন্নাই, এরকম অনেক নাম, ক্যালকাটা থেকে কলকাতা, এই নামগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে কনস্টিটিউশন মেনেই, কারণ পরিবর্তন করার কথা পার্ট 1-এ বলা হয়েছে। জাস্ট এইটুকুন মনে রাখতে হবে, ডিলস উইথ থেকে এই পর্যন্ত, আর পার্ট 1 কটা আর্টিকেল আসবে না। বোঝা গেল? তাহলে গোটাটা তোমরা টুকবে, জাস্ট ইম্পর্টেন্ট হলো এই যে বিভিন্ন স্টেটের নাম পরিবর্তন, নতুন স্টেট তৈরি, এইটা আর পার্ট 1 ক্লিয়ার করতে পারলাম? টুকবে কিন্তু গোটাটা। এবার বলছে পার্ট 2-তে, এটা কি বলা হচ্ছে? সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিকত্ব। আমাদের দেশের প্রত্যেকটা জনগণের নাগরিকত্ব কি? ইন্ডিয়ান, ভারতীয়, তাই তো? সেই ইন্ডিয়ান বা ভারতীয় নাগরিকত্ব নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। এর মধ্যে আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11, এই এতগুলো আর্টিকেল রয়েছে। এবার সিটিজেনশিপ নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে? দু ধরনের প্রশ্ন আসে, 5 থেকে 11 নম্বর আর্টিকেলে এটাও আসে, তাই এটাও দেখব এখানে, আর পার্ট 2 এটাও দেখব। আর অনলি সিটিজেনশিপ, সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 2-তে, আর আর্টিকেল 1 to 5-এ, 5 থেকে 11-তে, আর্টিকেল 5 to 11, 1 to 5 নয়, আর্টিকেল 5 to 11-এ। বোঝা গেল? এই দুরকম প্রশ্ন আসে। এবার বলছে পার্ট 3-তে কী নিয়ে আলোচনা করা হয়েছে? ফান্ডামেন্টাল রাইট। এটা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে, ভীষণ ইম্পর্টেন্ট, আলাদা চ্যাপ্টার কভার করা হবে। বোঝা গেল? আলাদা করে কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট পার্ট 3-তে রয়েছে ফান্ডামেন্টাল রাইট, এইটুকুন মনে রাখলেই হবে। আর পার্ট 4-এ রয়েছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। একে শর্টে ডিপিএসপি বলা হয়, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। বোঝা গেল? এর মধ্যে কত থেকে কত আর্টিকেল পড়ে সেটা কত? 36 থেকে 51।
দুটোই মনে রাখতে হবে, পার্ট 4 আর 36 থেকে 51 আর্টিকেল। বোঝা গেল? এটা নিয়েও কিন্তু একটা ডিটেল চ্যাপ্টার হবে। এবার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি জিনিসটা কি? আসলে এটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন তৈরি করা হয়, এই কনস্টিটিউশন শুধুমাত্র ভারতের নাগরিকদের সুনাগরিক হওয়ারই কিন্তু গাইডলাইন করে না, যাবতীয় দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার যাবতীয় গাইডেন্স দিয়ে থাকে। ফলে স্টেটে যখন যারা পার্লামেন্টে অংশগ্রহণ করবে বা পার্লামেন্টের সদস্য হবে, নতুন কোনো রুলস রেগুলেশন বা ল যখন ইমপ্লিমেন্ট করতে যাবে, তখন কিন্তু স্টেটের উদ্দেশ্যে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তৈরি করা হয়েছে। বলা হয়েছে যে নতুন কোনো রকম ল বা কিছু দেশের জন্য বা জনগণের হিতে যদি আনতে হয়, তাহলে সেটা আনার সময় এই কিছু দিকে, জনগণের এই কিছু সুবিধার দিকে এবং এই কিছু জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, যাতে স্টেট নিজের পথ থেকে পথভ্রষ্ট না হয়, কোনো রকম পার্সিয়ালিটি না আসে, কোনো রকম ভুল পথে না যায়। তাই কিছু অ্যাডভাইস দেওয়া হয়েছে। এই অ্যাডভাইসগুলো যে স্টেট সব ক্ষেত্রে মেনে চলবে এমন নয়, কিন্তু মানার জন্য হাইলি রিকোয়েস্ট করা হয়েছে, অ্যাডভাইস দেওয়া হয়েছে। কোনো কারণে যদি স্টেট না মানে, তখন কিন্তু জনগণ এইটাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হতে পারে না। এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নন জাস্টিসেবল, মানে আমাদের কোর্টের দ্বারা এখানে জাস্টিস পাওয়া যাবে না। বোঝা গেল? এটা মেনে চলার জন্য একটা অ্যাডভাইস বা গাইডলাইন, কিন্তু না মেনে চললে স্টেট কোনো শাস্তি পাবে না। কিন্তু একইভাবে ফান্ডামেন্টাল রাইট আমাদের দেশে ভারতীয় হওয়া মানে দেশের নাগরিক হওয়া মানেই জন্মগতভাবে সে কিছু অধিকার পাবে, যাকে বলা হয় বাংলায় মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট। এই রাইটগুলো কিন্তু জন্মগতভাবে তার পাওয়ার অধিকার। সে যদি কোনো কারণে না পায়, সে ডাইরেক্ট কোর্টের দ্বারস্থ হতে পারে এবং সেখানে সে সুবিচার পাবে। এবং আমাদের দেশ এই অধিকারগুলো, যেগুলো ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, মানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তা কিন্তু তার দেশের জনগণকে দিতে বাধ্য। বোঝা গেল? এবার বলি পার্ট 4-এ, এটাও খুব ইম্পর্টেন্ট, ভীষণ আসে, আর্টিকেল 51A, মানে 51 আর্টিকেল 51A এবং পার্ট 4-এ দুটোই জলের মতো মুখস্থ রাখতে হবে। এটা বলছে ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে। এটা তো স্টেটকে বলা হলো তার জনগণের প্রতি ডিউটি কী, এটা জনগণকে বলা হলো তার স্টেটের প্রতি ডিউটি কী। মানে আমরা যে দেশের জনগণ, সেই দেশের প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালন করার অ্যাডভাইস দেওয়া হলো। এবার আমাদের মধ্যে নিশ্চয়ই সবার মধ্যে স্বচ্ছ ধারণা নেই এবং সেম ইকুয়াল ধারণা নেই যে আমাদের আদেও কী কী দায়িত্ব। কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিতে আমাদের দেশের এত বিপুল সংখ্যক জনগণের জন্য কতগুলি নির্দিষ্ট দায়িত্ব বলে দেওয়া হয়েছে। এই দায়িত্বগুলো কিন্তু পালন করার আশা রাখা হয় প্রত্যেকটা জনগণের কাছ থেকে। কিন্তু এটাও যেমন স্টেটের প্রতি অ্যাডভাইস কনস্টিটিউশনের তরফ থেকে, এটাও তেমনি জনগণের প্রতি সুনাগরিক হওয়ার জন্য বেশ কিছু অ্যাডভাইস দেওয়া রয়েছে কনস্টিটিউশনের তরফ থেকে। কিন্তু কোনো কারণে যদি জনগণ না মানে, তাহলে কিন্তু কোর্টের দ্বারস্থ হওয়া যায় না। এটাও নন জাস্টিসেবল। মৌলিক অধিকার কিন্তু জাস্টিসেবল, ফান্ডামেন্টাল ডিউটিসও নন জাস্টিসেবল, ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিও কিন্তু নন জাস্টিসেবল। বোঝা গেল? এইটুকুন টাইমে যে কথাগুলো বললাম, প্রত্যেকটাতে বারবার প্রশ্ন আসে। এই পয়েন্ট 3, 4 আর 5 ভীষণ ইম্পর্টেন্ট। এবার বলছে পার্ট 5, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 5 কিন্তু অনেকটা বড়, 52 থেকে 151, এটা একদম ইম্পর্টেন্ট নয়। এবার বলছে পার্ট 5 কী নিয়ে আলোচনা করে? ইউনিয়ন বা কেন্দ্র নিয়ে। কেন্দ্রে কিভাবে পার্লামেন্ট তৈরি হবে, লোকসভা, রাজ্যসভা, এবার মানে আপার হাউসটা হবে রাজ্যসভা, লোয়ার হাউসটা কী হবে লোকসভা, একজন চিফ মিনিস্টার থাকবে, দেশে একজন প্রেসিডেন্ট থাকবে, তার কী কী দায়িত্ব, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। কেন্দ্র বিষয়ে, মানে আমাদের দেশে কেন্দ্র বিষয়ে যাবতীয় আলোচনা করা হয়েছে পার্ট 5-এ, সেই জন্য এতগুলো আর্টিকেল লেগেছে। তাই পার্ট 5 আর ইউনিয়ন কথাটা ইম্পর্টেন্ট।
এবার বলছে পার্ট সিক্সে কী আলোচনা করা হয়েছে, এটাও আর্টিকেল 152 থেকে আর্টিকেল কত 237, এই আর্টিকেলটাও মনে রাখতে হবে না। এখানে একইভাবে আগের পার্টে যেমন ইউনিয়ন বা কেন্দ্র নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে স্টেট বা রাজ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের দেশে কিন্তু একটা কেন্দ্র আছে আর অনেকগুলো রাজ্য আছে, তাই রাজ্যেও কিন্তু নিজের মতো শাসন ব্যবস্থা রয়েছে, তাই তো? সেই শাসন ব্যবস্থা কেমন হবে, কতজন সদস্য নিয়ে তৈরি হবে, কত বছর অন্তর অন্তর সেটা অল্টার হবে বা পুনরায় ইলেকশন হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 6-এ। বোঝা গেল? আমাদের দেশের শাসন ব্যবস্থা কিন্তু বিকেন্দ্রীকরণ খুব বেশি লক্ষ্য করা যায়, পুরো কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা নয়। আমাদের দেশে কিছু অধিকার কেন্দ্রের থাকে, কিছু অধিকার কোথায় থাকে, প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা থাকে। আর রাজ্যের মধ্যেও কি লোকাল গভর্নমেন্ট থাকে, গ্রামাঞ্চলে পঞ্চায়েত আর শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি, তাদেরও কিন্তু নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকে এবং জনগণ থেকে যে ট্যাক্স নেওয়া হয় তার বেশ কিছুটা কিন্তু এই তিনটে গভর্নমেন্ট নিজেদের দায়িত্ব অনুযায়ী পায়। এবার বলছে পার্ট 7, এটা আর্টিকেল 338, বলছে was replaced by 7th amendment in 1956। ইম্পর্টেন্ট নয়, ইউপিএসসির জন্য তৈরি হলে দেখবেন, তা নাহলে না। দ্য স্টেটস ইন পার্ট বি অফ দ্য ফার্স্ট শিডিউল, এই যে স্টেট নিয়ে কিছু আলোচনা হয়েছিল আর্টিকেল 6-এ, পার্ট 6-এ, তারপর কিছুটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া হয়েছে পার্ট 7-এ, এখানেও কিন্তু স্টেট নিয়েই আলোচনা করা হয়েছে। বোঝা গেল? এই 8 নম্বর পয়েন্টটা দেখার দরকার নেই, তেমন ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? পার্ট 7টা তেমন ইম্পর্টেন্ট নয়, পার্ট 8-এ চলে আসছি। কিন্তু আমি প্রথমেই বলেছি সবটা হুবহু টুকে নেবেন। এবার বলছে পার্ট 8-এ ইউনিয়ন টেরিটরি নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের দেশে কি রয়েছে? কেন্দ্র রয়েছে, অনেকগুলো রাজ্য রয়েছে আর অনেকগুলো কি কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি রয়েছে, যেমন আন্দামান নিকোবর, দাদরা নগর হাভেলি, দমন দিউ, পন্ডিচেরি, তাই না? এই ইউনিয়ন টেরিটরির শাসন ব্যবস্থা কেমন হবে, এদের নিজস্ব দায়িত্ব কি থাকবে, কিভাবে গভর্নমেন্ট ফরমেশন হবে, সমস্ত কিছু নিয়ে এদের দায়িত্বই বাকি যাবতীয় আলোচনা করা হয়েছে কোন পার্টে? পার্ট 8-এ। আর্টিকেলগুলো আসবে না, এর ভেতরে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আর্টিকেল আসবে, বাট কত আর্টিকেল থেকে কত আর্টিকেল এরকম আসবে না, জাস্ট লিখে দিয়েছি। বোঝা গেল? পার্ট কততে? পার্ট 8-এ। এবার বলছে কনস্টিটিউশনের পার্ট 9-এ আলোচনা করা হয়েছে পঞ্চায়েত রাজ নিয়ে। বোঝা গেল? ভেরি ইম্পর্টেন্ট। কত আর্টিকেল থেকে কত আর্টিকেল ভীষণ আসে, আর্টিকেল 243 থেকে 243-এর ও ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে। আর পার্ট 9-এ আলোচনা করা হয়েছে গ্রামাঞ্চলে পঞ্চায়েত ব্যবস্থা বা পঞ্চায়েতি রাজ নিয়ে, আর শহরাঞ্চলে মিউনিসিপ্যালিটি নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? পার্ট 9-এর এতে। এখানে আর্টিকেল, এখানটা একটু ভুল আছে, একটু ঠিক করে নেবেন। 243-এর পি থেকে, 233 নয়, 243-এর পি থেকে 243-এর ZG পর্যন্ত রয়েছে। এইটাও ভীষণ ইম্পর্টেন্ট, কত আর্টিকেল থেকে কত আর্টিকেলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে। আর্টিকেল 243 পি থেকে 243 ZG-তে। এবার এই আর্টিকেলগুলো কিন্তু মানে এই পার্ট 9 আর 9-এ পার্টটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে আগে থেকে ছিল না, এটা কিন্তু পরবর্তীকালে অ্যাড করা হয়। তাহলে এটা কিন্তু আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। কি হয়, 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী, মানে সংশোধনী যে আইন হয়, মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে যে সংশোধন করা হয়, সেই সংশোধনে এই পার্টটাকে কি করা হয়? অ্যাড করা হয়। অ্যামেন্ডমেন্ট কি বলা হয়? অ্যামেন্ডমেন্ট বা সংশোধন, AMENDMENT। তাহলে কি 1992 সালে 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে
এটাকে অ্যাড করা হয়, কাকে? পার্ট 9কে আর পার্ট 9A কে। পার্ট 9-এর মধ্যে পঞ্চায়েত রাজ আর পার্ট 9A এর মধ্যে মিউনিসিপ্যালিটি। বোঝা গেল? এই নিয়ে পরে আমরা ডিটেল আলোচনা করব। শুধু যেইটুকু নোট দেয়া হয়েছে সেটা হুবহু শুধু খাতার প্রথমে টুকে নিতে হবে। এবার বলছে পার্ট 9-এর 3টে পার্ট, পার্ট 9, 9A, 9B। 9Bতে কোঅপারেটিভ সোসাইটি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই জায়গাটা দেখতে হবে না, বাট এখানে এই পার্টটা দুটোই দেখে নিতে হবে। বোঝা গেল? এবার বলছে পার্ট 10, ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 10। এটা বলছে 243 গেল। এবার 244 থেকে 44-এর এ পর্যন্ত এটা কি শিডিউল আর ট্রাইবাল এরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। উপজাতি প্রবণ এলাকা বা উপজাতি কেন্দ্রিক এলাকা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে যে প্রাচীন আদিবাসী বা আদিবাসী এলাকা, উপজাতি এলাকা, এসব নিয়ে আলোচনা করা হয়েছে। এবার পার্ট 11, এটা স্টেট আর ইউনিয়নের মধ্যে কীরকম রিলেশন থাকবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের তো একটাই দেশ, এই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেট আছে, তাহলে প্রত্যেকটা স্টেট তার জায়গা অনুযায়ী শাসন করছে, কিন্তু কেন্দ্র আবার সবার ওপর শাসন করছে। তাহলে কোনো না কোনো কারণে কেন্দ্র আর স্টেটের মধ্যে কিন্তু মিসকমিউনিকেশান বা অনেক কিছুর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেগুলো যাতে না হয়, কেন্দ্রের অ্যাকচুয়ালি কতটা অধিকার, কতটা দায়িত্ব, স্টেটের কতটা, এবং যে ট্যাক্স নেওয়া হয় জনগণের কাছ থেকে, সেই ট্যাক্সের কতটা কেন্দ্র পাবে, কতটা রাজ্য পাবে, বিভিন্ন বিষয় আইন প্রণয়নের ক্ষেত্রে কতটা কেন্দ্র করবে, কতটা রাজ্য করবে, সেই সম্পর্কে স্পষ্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কোথায়? পার্ট 10-এ। তাহলে ইউনিয়ন আর স্টেটের মধ্যে, কেন্দ্র আর রাজ্যের মধ্যে রিলেশনের কথা কোন পার্টে বলা হয়েছে, এইটুকুন প্রশ্নে আসে পার্ট 10-এ ইন্ডিয়ান কনস্টিটিউশনের। এবার বলছে পার্ট 11-এ বলা হয়েছে, তাই তো? এবার বলছে পার্ট 12, বলছে ডিলস উইথ ডিস্ট্রিবিউশন অফ রেভিনিউ বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। স্টেট আর ইউনিয়নের মধ্যে টোটাল যে জনগণের কাছ থেকে রাজস্ব বা কর নেওয়া হবে, সেটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটাকে নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 12-এ। বোঝা গেল? এবং ফাইন্যান্স কমিশন, কন্ট্রাক্টস, লায়াবিলিটিস, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মেনলি রেভিনিউ ডিস্ট্রিবিউশনটা মনে রাখতে হবে পার্ট 12, আর কিছু মনে রাখতে হবে না, আর্টিকেলটা ইম্পর্টেন্ট নয়। এবার বলছে ট্রেড, কমার্স, ট্রাভেল নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? পার্ট 13-এ। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, চাইলে মনে রাখতে পারো। বোঝা গেল? ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে কোথায় কোথায় ট্রাভেল করা যাবে, ট্রেড বা কমার্স করা যাবে বা ব্যবসা করা যাবে, সেইটা নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? পার্ট 13-এ। এবার বলছে পার্ট 14, বলছে আমাদের দেশে এমপ্লয়মেন্ট করা হয়, সেক্ষেত্রে সার্ভিস আন্ডার ইউনিয়ন অ্যান্ড স্টেটস। ইউনিয়নে কি? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি নিয়ে, আর স্টেট পাবলিক সার্ভিস কমিশন বা এসপিএসসি নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়? আলোচনা করা হয়েছে পার্ট 14-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটুকুন মনে রাখবো, আর্টিকেল নয়। এবার বলছে পার্ট 14-এর আর একটা ভাগ রয়েছে 14A, সেখানে আলোচনা করা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেট আপ বাই দ্য পার্লামেন্ট। পার্লামেন্টে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কীভাবে সেট হবে, কীভাবে আয়োজন করা হবে, সেই নিয়ে আলোচনা করা হয়েছে 14-এর এতে। বোঝা গেল? এবার বলছে 15, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের দেশে যে ইলেকশন হয়, সেই ইলেকশন নিয়ে যাবতীয় ইনফরমেশান, ইলেকশনের বয়স, ইলেকশনের প্রসিডিওর, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আলোচনা করা হয়েছে কোথায়? ইন্ডিয়ান কনস্টিটিউশনে অনেকগুলো আর্টিকেলে, এবং কোন পার্টে? পার্ট 15-এ। বোঝা গেল?
আর আমাদের চাকরির ক্ষেত্রে এসসি এসটি ওবিসি এদের যে স্পেশাল রিজার্ভেশন দেওয়া হয়, শুধু চাকরি না আরও বিভিন্ন ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়, এই যাবতীয় নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 16-এ। তার মানে পার্ট 16-এ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি আর অ্যাংলো ইন্ডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ যখন স্বাধীন হয়, তখন কিন্তু আমাদের দেশে বহু কুসংস্কার ছিল। বিভিন্ন জাতি, উপজাতি এবং আদিবাসীর মানুষেরা, বিশেষত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব মানে তপশিলি জাতি, উপজাতি, এদের কিন্তু সমাজের নিচু বর্ণের মানুষ বলে মনে করা হতো আর সমাজের মূল স্রোত থেকে অনেক দূরে রাখা হতো। এমনকি সাধারণ মানুষের ব্যবহার করা পাতকুয়া থেকে তারা জল খেতে পারতো না, পুকুর থেকে তারা জল খেতে পারতো না, তাদের ওপর বহু অত্যাচার করা হতো। তো এই সিচুয়েশানে তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে এনে, যেহেতু ভারতীয় কনস্টিটিউশন এটাই দাবি করছে এই দেশের জনগণ মাত্রই উচ্চ নিচ কোনো রকম ভেদাভেদ নেই, সমান অধিকার, তাহলে সমান অধিকার দিয়ে সেই টার্গেট বা লক্ষ্যে পৌঁছাতে গেলে এই যে পিছিয়ে পড়া সমাজের জাতি, তপশিলি জাতি, উপজাতির মানুষ, যাদের অনেক প্রকৃত সমাজ যে ব্যবস্থা, মূল স্রোত, তারা কী করেছিল, অস্পৃশ্যভাবে মনে করেছিল, অস্পৃশ্য মনে করতো, দূরে সরিয়ে রাখতো, পড়াশোনার অধিকার দিত না। তাহলে এই সমস্ত অধিকার তাদের দেওয়ার জন্য, যেহেতু বহু বছর ধরে তারা পিছিয়ে রয়েছে, তাই তারা অনেক পিছিয়ে রয়েছে, তাই তাদের বেশ কিছু এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হলো, যাতে তারা গভর্নমেন্ট এক্সামে সুযোগ পেতে পারে, যাতে তারা সমাজের বিভিন্ন জায়গায় সুযোগ পেতে পারে। বোঝা গেছে? এটা কোথায় বলা হয়েছে? পার্ট 16-এ। এবার পার্ট 17, এটাও খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল মনে রাখবো না, জাস্ট পার্টগুলো মনে রাখবো। পার্ট 17-এ কী বলা হয়েছে? বলা হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে। বোঝা গেল? আমাদের দেশে কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে 14টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। কটা? 14টা, ভীষণ আসে। আর এখন কটা রয়েছে? 22টা। বিভিন্ন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু বিভিন্ন সময় বাকি ভাষাগুলোকে অ্যাড করা হয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে। এবার বলছে পার্ট 18-এ বলা হয়েছে এমার্জেন্সি প্রভিশনের কথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে বিভিন্ন কারণে, একটা বড় দেশ, বিভিন্ন কারণে অভ্যন্তরীণ গোলযোগ, দাঙ্গা হাঙ্গামা দেখা দিতে পারে। সেই সময় যদি সেই সিচুয়েশানটা এত ক্রিটিক্যাল হয়ে যায় যে দেশ শাসন করা বা শাসন ব্যবস্থা বজায় রাখাই কঠিন হয়ে যায়, তখন কি ব্যবস্থা নিতে হবে সেটাকে বলা হয় ইন্টারনাল ডিস্টারবেন্স। এই সিচুয়েশানে এমার্জেন্সি তৈরি হতে পারে, বা বহিঃশত্রু আক্রমণ করলো তখনও তৈরি হতে পারে। তখন আমাদের স্বাভাবিক জীবনযাপন কী হবে? ব্যাহত হবে। তখন কি ব্যবস্থা নেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট 18-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? আচ্ছা, এটার সাথে আমি কিছু ইনফরমেশান দিয়ে রাখি। আমাদের দেশে এখনও পর্যন্ত কেউ কি বলতে পারবে কতবার এমার্জেন্সি হয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি? এখনও পর্যন্ত আমাদের দেশে টোটাল 3বার ন্যাশনাল এমার্জেন্সি হয়েছে। একটা হয়েছিল 1962 সালে, সবার আগে। এই সময় বৈদেশিক আক্রমণের জন্য হয়েছিল। আমরা জানি 1962 সালে ভারতের সাথে চীনের ভীষণ যুদ্ধ হয়। এই সময় কিন্তু এমার্জেন্সি ডাকা হয়েছিল। তখন এদেশের প্রাইম মিনিস্টার ছিল কে? জওহরলাল নেহেরু। এরপর 1962-র পর 1971 সালে আবার হলো কি ন্যাশনাল এমার্জেন্সি। কারণটা কিন্তু একই, বহিঃশত্রুর আক্রমণ। কিন্তু এবার যুদ্ধটা চীনের সাথে না হয়ে হলো কার সাথে? পাকিস্তানের সাথে। এই সময় প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। তাহলে প্রথমে হলো 1962 সালে, তারপর হলো 1971 সালে, তারপর থার্ড টাইমের জন্য এমার্জেন্সি হলো 1975 সালে। এর কারণটা কিন্তু ছিল ইন্টারনাল ডিস্টারবেন্স, মানে অভ্যন্তরীণ গোলযোগ। এই সময়ও কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী। তার মানে টোটাল কবার হলো? 3বার। এর পরেরটা একদম আনইম্পর্টেন্ট। পরেরটা বলছে যে পার্ট 19, এটা বিভিন্ন মিসলেনিয়াস টপিক এর মধ্যে রয়েছে। এবার বলছে পার্ট 20, যার মধ্যে কি আছে? আর্টিকেল 368। খুব ইম্পর্টেন্ট আর্টিকেলটা। এটা ভারতীয় যে সংবিধান, সেটা যে সংশোধন করা যাবে সেই পারমিশন বা তার কথা বলা হয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে অ্যামেন্ড বা সংশোধনের কথা বলা হয়েছে কোথায়?
20 নম্বর পার্টে ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 20 বা 20 নম্বর পার্ট এবং 368 নম্বর আর্টিকেলে। বোঝা গেল? এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার বলছে আর দুটো পার্ট বাকি রয়েছে। বলছে পার্ট 21 এর মধ্যে কি বলছে, টেম্পোরারি প্রভিশন অ্যান্ড স্পেশাল প্রভিশন অফ পার্লামেন্ট অ্যাবাউট স্টেট জম্মু অ্যান্ড কাশ্মীর। মানে এই যে পার্ট 21 এর মধ্যে বিভিন্ন টপিক রয়েছে, তার মধ্যে 370 নম্বর আর্টিকেলে, যেটা এই পার্ট কার মধ্যে পড়ছে, 21 মধ্যে পড়ছে, জম্মু কাশ্মীর নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের সমস্ত স্টেটগুলোর মধ্যে জম্মু কাশ্মীরকে কিন্তু আলাদা বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। যেমন জম্মু কাশ্মীরের আলাদা কনস্টিটিউশন রয়েছে, কনস্টিটিউশন নয়, যে পার্লামেন্ট সিস্টেমটা রয়েছে, হ্যাঁ, জম্মু কাশ্মীরে আলাদা কনস্টিটিউশন রয়েছে। জম্মু কাশ্মীরে কিন্তু ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাইট টু প্রপার্টি মানে সম্পত্তির অধিকারটাও কিন্তু পড়ে। বোঝা গেল? এছাড়া এখানে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা হয়, অন্য সমস্ত স্টেটে কিন্তু 5 বছরের জন্য হয়, জম্মু কাশ্মীরে 6 বছরের জন্য হয়। এরকম অনেক কিছু রয়েছে। তারপর জম্মু কাশ্মীরের দুটো কিন্তু ক্যাপিটাল রয়েছে, এমনি প্রসঙ্গত বলে রাখলাম। একটা ক্যাপিটাল কি, শ্রীনগর, এটা হচ্ছে মেন ক্যাপিটাল। কিন্তু জম্মু কাশ্মীর যেহেতু বড় অধ্যুষিত অঞ্চল, হিমালয়ের মানে একদম হিমালয়ের অঞ্চলে অবস্থিত, তো সেই জন্য যখন প্রচণ্ড বরফে শীতকালে সমস্ত রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, ন্যাশনাল হাইওয়েগুলো, তখন শ্রীনগরের সাথে যোগাযোগ রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে যায়। তখন কিন্তু এই জম্মু কাশ্মীরের ক্যাপিটাল কি হয়ে যায়, ক্যাপিটাল হয়ে যায় জম্মু। তার মানে নর্মালি থাকে শ্রীনগর আর অন্য সময় হয়ে যায় জম্মু। বোঝা গেল? এই জম্মু কাশ্মীর নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে, পার্ট 21 এটা আসে, তবে মেনলি আসে আর্টিকেল 370। জম্মু কাশ্মীর নিয়ে আলোচনা করা হয়েছে আর্টিকেল 370-তে। বোঝা গেল? এরপর রয়েছে পার্ট 22, খুব একটা পার্ট 22 বা পার্ট 22, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, আর্টিকেলগুলো অত ইম্পর্টেন্ট নয়, আলাদা আলাদা করে আর্টিকেল দেখতে হবে। এখানে যেটা বলেছে সেটা একদমই ইম্পর্টেন্ট নয়। ডিলস উইথ শর্ট টাইটেলস, কমেন্সমেন্ট অ্যান্ড রিপিল অফ দ্য কনস্টিটিউশন। বোঝা গেল? তবে এই যে পার্ট 21-এ আর একটা কথা বলে রাখি, বলা হয়েছে টেম্পোরারি প্রভিশন অ্যান্ড স্পেশাল প্রভিশন অফ পার্লামেন্ট। মানে হঠাৎ কোনো কারণে পার্লামেন্ট ভেঙে গেল, তখন কি ব্যবস্থা নিতে হবে, বা প্রাইম মিনিস্টার মারা গেল, তখন কিভাবে টেম্পোরারিভাবে কি ব্যবস্থা নিতে হবে, টেম্পোরারি কাকে মানে প্রাইম মিনিস্টার করা যেতে পারে, এই সমস্ত নিয়ে যাবতীয় আলোচনা করা কিন্তু এই পার্ট 21-এ হয়েছে। বোঝা গেল? তাহলে এগুলো খাতার প্রথমে টুকে রাখবে, তার সাথে পরের ভিডিওতে আসা 12টা শিডিউল নিয়েও টুকে রাখতে হবে। তার মধ্যেও আমি আজকের মতোই আলোচনা করে দেব কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হবে, কিন্তু এটা ওভারঅল ভীষণ কাজে লাগবে, একদম সামনে ক্যালেন্ডারের মতো থাকবে এবং খুব সাহায্য করবে। তো আজকে ভিডিওটা এমনিই বড় হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্রতিবারের মতো আবারও বলবো, ভিডিওটা লাইক করো, কারণ তোমাদের জন্য এই মানে যথেষ্ট রিসার্চ করার পর ঠিক একদম কম্প্যাক্ট স্টাডি মেটেরিয়ালটাকে আনতে হয়, তার জন্য যথেষ্ট রিসার্চ লাগে, পরিশ্রম লাগে। তো লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমরা আদেও হেল্প পাচ্ছ কি না। আর কোনো বিষয় যদি কভার করতে হয়, সেই বিষয়টা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কোনো বিষয় অসুবিধা হলে সেটাও জানাতে পারো। আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, যাতে শুধু তুমি একা নও, আরও অনেকে উপকৃত হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক।